ভক্তি নেবেন সবাই কামতাপুরবাসী বা কুচবিহারবাসীর মানসিকতার জয় হোক। সবার আগত জানাম আজকের যে মায়ের পূজা, মা কালীর পূজা একটু পরে শুরু হবে। তো এই পূজা সুস্থভাবে শুভভাবে সম্পন্ন হোক। আমার সকল মানসিক মঙ্গল কামনা করো সেই পূজা। আমার সকল মানসিকগুলো যাতে ভালো হয়। আজকের আলোচনা আমি নিয়ে আসি যে আমার কিছু কিছু মানসি আছে যাই যেই মানসিকগুলো এলাও জানে না, এলাও বোঝে না যে আমরা দেশীয় সংগঠন করবো কিসের জন্য। আমার তো কোনো কিছুর অভাব নাই, চাউল ডাউল বাড়ি ঘর চলছে দিন, কোনো কিছুর তো আমার অভাব নেই। তো আমার কিছু কিছু মানুষ এলো বুঝিয়ে পায় না যে আমরা কেনে গেটার করিমো, আমরা কেনে জিসিপিএ করিমো, আমরা কেনে বংশীবদন মানে ডাঙরিয়ার পিছনে যামো, কেনে কেএসডিসি করিমো, কেনে মহারাজার সংগঠন করিমো। এগুলো সব দেশীয় সংগঠন, আমরা এই দলগুলা কেনে করিমো এই সাধারণ কথাটাই আমার মানুষগুলো বুঝে না। তো ইমেল্লার জন্য আজকে আমি কম যে আমরা যদি কই যে শোষণ হওয়া দিচ্ছি, যেমন ইমরা প্রতিটা ডাঙরিয়া মানসি কয় যে দেখো আমরা শোষণ হওয়া দিচ্ছি, আমরা লাঞ্ছিত হওয়া দিচ্ছি, বঞ্চিত হওয়া দিচ্ছি। কিন্তু আমার মানসি এলাও বোঝে না যে আমি কেমন করি শোষণ হওয়া দিচ্ছ, আমি কেমন করি লাঞ্ছিত হওয়া দিচ্ছ, আমি কেমন করি বঞ্চিত হওয়া দিচ্ছ। তো সেই মানসিগুলো আজকে আমি একটু বোঝে দিন যে আমরা কেমন করি শোষণ হওয়া দিচ্ছি, কেমন করি লাঞ্ছিত হওয়া দিচ্ছি। দেখো দেখো আজকে এই পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জাতির মানসি যদি সুস্থভাবে বাঁচি থাকিবার কোন, তাহলে কি 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 লাগবে সুস্থভাবে একটা জাতির মানুষের যদি বাঁচি থাকিবার চায়, সেটা দরকার আছে স্বাস্থ্য, চি- স্বাস্থ্য মানে চিকিৎসা, শিক্ষা, শিক্ষা মানে জ্ঞান, আর হচ্ছে তোমার কর্মসংস্থান, কর্মসংস্থান মানে খাওয়ার, একটা কাজ করিয়া নিজে খাও, ফ্যামিলি যাতে ঠিকমতো খাবার পায় এবং সমস্ত কিছু চাহিদা যাতে পূরণ হয়। তার মানে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এই তিনটা বাধ্যতামূলক একটা দেশের পক্ষে আহ, সেই দেশের জনতাকে দেওয়া বাধ্য থাকবে। এবার সেই দিক দিয়ে যদি আমরা দেখিবার যাই, আমার এটেকার যে স্বাস্থ্য সেটা দিয়ে আমরা বঞ্চিত, সেটা দিয়ে আমরা লাঞ্ছিত কেমন করি কম। যে দেখো আমরা যদি উত্তরবঙ্গের বাসী হই বা লোয়ার আসামের বাসী হই, আমরা সুচিকিৎসার জন্য আজকে যাই কোটে, আমরা সুচিকিৎসার জন্য যাই কিন্তু ওই যে সুদূর ব্যাঙ্গালোর চেন্নাই, মানে ধরো বাংলাদেশের মতো। বাংলাদেশের যদি ভালো চিকিৎসার জন্য যাওয়া লাগে উমাক, তাহলে উমাক যাওয়া লাগে আজকে ব্যাঙ্গালোর চেন্নাই। ঠিক সেম আমার পরিস্থিতি পড়ে দিচ্ছে, মানে আমরা প্রায় বাংলাদেশে হয়ে গেছি ভূমিপুত্র হয়ে, যদি আমরা চিকিৎসা শাস্ত্র দিয়ে দেখি যাই। আমার কুচবিহারত একটা মেডিকেল কলেজ আছে, শিলিগুড়ি নর্থ বেঙ্গল আমার শিলিগুড়ি মেডিকেল কলেজ আছে, এগুলা কোনো চিকিৎসা হয় না, খালি পোস্টমর্টম হয়। একটা যদি অ্যাপেন্ডিক্সের চিকিৎসা করি যান, তোমাকে 2 মাস 3 মাস পরে ডেট দেয়। এগুলো মেডিকেল কলেজ কিচ্ছু না হয়, এগুলো কোনো চিকিৎসাই হয় না। একটা সামান্য একটা অ্যাপেন্ডিক্সের যায় চিকিৎসা সাত সাত করি পাবে না, অথচ নার্সিং হোমত যাও তোমার আধা ঘন্টাতে তোমার সুস্থ হয়ে যাবেন, চিকিৎসা হয়ে যাবে। তো স্বাস্থ্যের দিক দিয়ে এরকম আমার দেখো একটা মানুষের কখন মানে অসুস্থ হয় আজ পর্যন্ত কিন্তু কোনো গ্যারান্টি নেই। যে দিনকাল পড়ছে, মানুষের কখন পেটের ব্যথা, কখন স্ট্রোক হয়ে যায়। এই স্ট্রোক হইলে একটা লোক যদি আধা ঘন্টাতে আমরা কুচবিহার পৌঁছাই, যদি আজকে ভালো চিকিৎসা হলে সুচিকিৎসা হলে সেই লোকটা কিন্তু সুস্থ হয়। কিন্তু সেইটা আমার এটা কেনা হয় না। আর খালি আমার কুচবিহারত না হওয়া মানে গোটা উত্তরবঙ্গের মানুষের হয় না, গোটা লোয়ার আসামের মানুষের হয় না, মানে গোটা খামতাপুরের মানুষের হয় না। আমরা নির্মম ভাবে মারা দাও দিচ্ছি। একটু বয়স হয়ে গেলে আজকে মানুষের স্ট্রোক হয়, একটু যদি জলটা ভালো মতন না হয় বা আলাদা কোনো কারণ থেকে তার জন্য কিডনি খারাপ হয়। এইরকম মেলা রোগ আছে যেগুলো ধরো 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টা বা একদিনের মধ্যে ট্রিটমেন্টটা শুরু করা প্রয়োজন। যেমন বাচ্চা কাচ্চা সবারই বাড়িতে আছে, একটা বাচ্চা কাচ্চা কোনো বিল্ডিং থেকে পড়িয়ে গেল বা কোনো একটা বা কিছু একটা বেঘাত ঘটিল, যদি এমার্জেন্সি চিকিৎসা করা লাগে, সেটা আমার উত্তরবঙ্গের মানুষের জন্য একদমই নাই, বঞ্চিত করিতেছি। আমাকে সুদূর যাওয়াই লাগবে। আর যেটা এইমস যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা যেটা হয়, সেটাও আমার উত্তরবঙ্গ বসায় নাই, যাতে উত্তরবঙ্গের মানসিকগুলো আমার মরে। আমার প্রতি বাড়িতে মা বাবা আছে, প্রতি বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। তোমরা একবার চিন্তা করে দেখো, যদি এমার্জেন্সি যদি কোনো কিছু হয় এই বাচ্চাগুলার, পয়সা তো পয়সা যাবেই, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন
তার বেশি রাখা যাবে না বাচ্চাটা, না হলে মারা যাবে, সেই রুগীটা মারা যাবে, তোমরা করে যাবেন, কোনো উপায় নাই, ছায়া বসেই থাকির লাগবে। মোর নিজের অভিজ্ঞতা থাকে মুই কথা হচ্ছ, মোর নিজের অভিজ্ঞতা, মোর ভাইরার বাবাক নিয়ে যায় আমরা খালি মৃত্যুর জন্য বসেছিলাম একটা রাত্রি, সেদিন 17টা মৃত্যু হয়েছে। তো এই হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। আজকের চিকিৎসা ব্যবস্থার কথা যদি কোয়া যায়, আমার এটাকার মানসিকগুলার এলাও বোধে নাই, হদে নাই, জানে যে বড় বড় হসপিটাল তো হয়েছে, ওইলেতে যাবো, ওইলেতে যায় পড়ি থেকে চিকিৎসা হবে। ভুল ধারণা, এগুলো কোনো চিকিৎসাই হয় না। আর যদি তোমরা টাকা দিয়েও যদি নার্সিং হোম গুলা যান, তোমার জমি জায়গা বেচে সব ছেড়ে দেবে, তাও ভালো চিকিৎসা আমার এটা নাই। আমার এটা ডাক্তার গুলা সারা ভারতবর্ষ থেকে আইসে খালি এটা প্র্যাকটিস করিবার জন্য। এটা তোমার খুব শর্টকাটে কম, এই জন্য খুব ছোট ছোট করে কওয়া হচ্ছে, কওয়ার গেলে মেলা হবে। আহ স্বাস্থ্যের দিক দিয়ে তোমরা গেলেন, এবার যদি কর্মসংস্থানের দিক দিয়ে তোমার কম, কর্মসংস্থানের দিক দিয়ে যদি তুমি কোয়ার যাও, আজকে যদি আমরা আলাদা রাজ্যর দাবি যে তুলে ধরছি, বারে বারে বিভিন্ন সংগঠন থেকে কথা হচ্ছে যে আমার আলাদা রাজ্য ছিল এবং আমার আলাদা রাজ্য লাগবে, কে আমার পশ্চিমবঙ্গ থাকলে অসুবিধাটা কোটে? এবার মানুষের, আমার সাধারণ মানুষের মনত এইটাই প্রশ্ন, আরে আমরা কেন আলাদা রাজ্য করি জমো, কেন ডাঙাডাঙি করি জমো? আরে এইটা বোঝা লাগবে যে আমরা যখন আলাদা রাজ্য হবে বা আমরা আলাদা রাজ্য এক সময় ছিল, সেইটা রিফর্মের ডাক দিছে আমার এটাকে দেশীয় সংগঠনগুলা। এবার সেটা যদি রিফর্ম হয়, তাহলে কি হবে, আমার এটাকে না একটা রাজ্য জনঘনত্ব যদি দিক দিয়ে দেখি যাই, তাহলে এটাকে রাজবংশী, আমরা দেশীয় হিন্দু যেগুলো আছি আর রাজবংশী যেগুলো মুসলমান আছি, সেগুলো যদি আমরা নিয়ে দেখি যাই, তাহলে 90% আমরা এটাকার একটা রাজ্যের বাসিন্দা হবো 90%। তো সেই দিক দিয়ে যদি আমরা দেখি যাই, তো একটা রাজ্যের যখন 90% লোক এক কাস্টের মধ্যে হবে বা এক জাতির মধ্যে হবে, তখন যে কোনো স্টেট গভর্নমেন্টের গভর্নমেন্ট যে সার্ভিস, গভর্নমেন্ট যে চাকরিগুলো আছে, সেগুলা গভর্নমেন্ট জব 90%, 100-র মধ্যে 90টা আমার জাতির মানুষই পাবে, 10টা আলাদা কমিউনিটির মানুষই পাবে। ধরেন একটা স্কুলত বা একটা থানাত বা একটা অফিসত বা একটা কোর্ট কাছারিত, মানে এভরিথিং যে আছে, গভর্নমেন্ট যে এভরিথিং আছে, কত কিছু আছে তোমরা একবার চিন্তা করো। স্কুল কলেজ, মানে শিক্ষা, স্বাস্থ্য, তোমার কোর্ট কাছারি, অফিস আদালত, প্রশাসন, মানে যত গভর্নমেন্ট চাকরি আছে, সেটা যদি 90% আমার মানুষের ছাওয়ালার যদি চাকরি হয়, তাহলে চিন্তা করো, আমার যায় মাধ্যমিক পাশ করছে না, যে মাধ্যমিক পাশ করছে তাইও চাকরি পাবে, যে মাধ্যমিক পাশ করেছে তাইও চাকরি পাবে। আমার এটাকার মানছি, মানছি আমার এমন একটা পরিস্থিতি আসবে না যে ধের মুই এইটা চাকরি না করো, ধর মুই ওইটা চাকরি না করো, যেটা আমার বাপ ঠাকুরদা ঘরের আগত ছিল। এক সময় কিন্তু বাপ ঠাকুরদা ঘর আমার চাকরি করিবার চায়নি, এরকম পরিস্থিতি একটা ছিল। সেই পরিস্থিতিটা আরো ঘুরিয়ে আসবে। তোমরা কত চাকরি করবেন, গভর্নমেন্টের যেদিলে যতলা আমার এটা আছে, সবগুলাই ভর্তি করি আছে আমার কলকাতিয়া মানসিগুলা, বাংলাদেশি মানসিগুলা। কিন্তু এটা যদি সিস্টেমটা পাল্টি যায়, মানে যদি স্টেট হয়, আমরা যদি রাজ্য ঘুরি পাই, তাহলে 90% লোক আমার প্রতিটা ডিপার্টমেন্টে যখন চাকরি পাবে, কারণ ব্যবসার মুখ তো মেলা খুলে যাবে না, তখন মানুষ চাকরি পরিবার চাবে না, এত চাকরি হবে। এই যে তোমার ভুটান, কেরালা, তোমার জয়পুর, কাহও থাকবে না ওটা, কেন আমরা সবাই বাড়ি আসবে। ওটা যদি 20,000 টাকা কামাই করে বাড়ি আসিয়ে 30,000 টাকা এমনি কর্মসংস্থানে তখন পাবে। এতে যদি কামাই পায়, কেন ওর কিনা যাবে কোন? এটা যা চাকরির ক্ষেত্রে কত হচ্ছে, হিসাব করো, মানে হিসাব করিয়ে তাল পাবেন না তোমরা, তোমরা সুস্থভাবে হিসাব করো। একটা থানার যদি 1,000 পুলিশ থাকে, সেটা আজকে আমার মনে করো 20 জন চাকরি করে দিচ্ছে, সেটা যদি 1,000-এর মধ্যে যদি আমার 900 জন চাকরি পায়, আমার কমিউনিটির মানুষ যদি 900 জন চাকরি পায়, কতগুলা কোটা ভর্তি হল, আমার মানুষের কতগুলা ঢুকির বলে, একটা থানার যদি এতগুলা হয়, কতগুলা থানা আছে, কতগুলা পুলিশ লাইন আছে। শুধু এটা প্রশাসনের কথা বলছো, তারপরে দেখো স্কুলের কথা, স্কুল সার্ভিসের যদি যাই, একটা গ্রামে যদি একটা প্রাইমারি স্কুল 5টা ওটা কেনা মাস্টার থাকে, সেটা যদি আমার একটা থাকে, কোনোটা একটাও নাই আমার কমিউনিটির মানুষই, সেটা যদি আমার 5টার মধ্যে 4টে থাকে, তাহলে মনে করো 3টে ভর্তি হল, 3টে ঢুকে গেল। একটা গ্রামে যদি 3টে করিয়ে ঢুকে স্বাস্থ্য, মানে শিক্ষার ক্ষেত্রে, তাহলে কতগুলা গ্রাম আছে, কতগুলা হাই স্কুল আছে, হ্যাঁ, কতগুলা কলেজ আছে, কতগুলা ইউনিভার্সিটি আছে। আমার মানুষে চাকরি করিয়া তালে পাবে না। এইবার কর্মসংস্থানের দিক দিয়ে যদি যাই, তাহলে দুইটা ক্ষেত্র পড়ে, একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে ব্যবসা। এর ব্যবসার ক্ষেত্রে যখন যাবো, তখন দেখবেন আমার এটাকার যে মন্ত্রী, মানে তোমার রাজনৈতিক ক্ষমতা যখন আমারটা থাকবে, যত মন্ত্রী, মিনিস্টার, মুখ্যমন্ত্রী, একটা স্টেটত 70টা মিনিস্টার থাকে,
স্বাস্থ্য ডিপার্টমেন্ট, তোমার সেচ ডিপার্টমেন্ট, জমি ভূমি দপ্তর, মানে বিদ্যুৎ দপ্তর, এইরকম যে মানে দপ্তরগুলো আছে, এরকম 70টা একটা স্টেটত মিনিস্টার থাকে। 70টা যদি মিনিস্টার থাকে তো 8টা রাজ্য, এদিকে আরো লোয়ার আসাম থেকে আসবে কয়টা, মানে এক একটাতে 7-8টা করিয়া মিনিস্টার থাকবে আমার এক একটা জেলাতে। তো যখন মিনিস্টার থাকবে তখন যে ডেভেলপমেন্টের কাজগুলো থাকবে, যেমন ধরো তোমার বড় রাস্তা হবে, বড় একটা ড্রেন হবে, একটা জলের ট্যাঙ্কি হবে, হ্যাঁ, বিভিন্ন যে ডেভেলপমেন্টের কাজগুলো থাকবে সেই ডেভেলপমেন্টের, আজকে যদি দেখি যে কন্ডাক্টর গুলো যে আছে, কন্ডাক্টর কিন্তু আমার কমিউনিটির একটা মানুষও পাওয়া যায় না। বড় কন্ডাক্টর, বড় বড় আজকে কন্ডাক্টর সব আহ পূর্ববঙ্গের মানসি বা কলকাতিয়া মানসির করে দিচ্ছে। তো সেই কাজগুলা, সেই কন্ডাক্টর গুলা, সমস্ত কন্ডাক্টর আমার টাকার মানুষ হবে। রাজনৈতিক নেতা হইল, তারপরে কন্ডাক্টর হইল, এবার কন্ডাক্টরের পরে সাব কন্ডাক্টর হইল, এবার সাব কন্ডাক্টরের পরে তো ওটা অনেক কিছু আবার ব্যবসা আছে। কাউ বালু দিবে, পাথর দিবে, কাউ মাটি দিবে, ভরট দিবে, কাউ লেবার কন্ট্রাক্ট নিবে, কাউ রটের সাপ্লাইয়ার, কাউ সিমেন্টের সাপ্লাইয়ার, সিমেন্টের বড় দোকান, কাউ পাইপের বড় দোকান। এইরকম বিভিন্ন যে কর্মসংস্থানগুলো আছে, এই কর্মসংস্থানগুলো সবগুলাই আমার মানুষের হাতে তখন আসবে। তখন আমার কর্মের কোনো রকম ঘাটতি থাকবে না। আশা করুন বুঝিবার পালুন তোমার লাগ। খুব শর্টকাটে কসম, কারণ ভিডিও অনেক বড় হলে মানুষ দেখিবার চায় না। তারপরে কি গেল, স্বাস্থ্য ডিপার্টমেন্ট গেল, এবার কর্মসংস্থান গেল, এবার তোমার শিক্ষার দিক দিয়ে কম। শিক্ষার দিক দিয়া যদি আমরা বেশি শিক্ষিত হয়ে যাই না, আমার এটাকার মানসি, তাহলে সবকিছু জানিবার পামো, আন্দোলন করিবার পামো, খোঁজ খবর রাখিমো যে ওই পেকে ওই রাজ্যত কি হচ্ছে, ওই পেকে ভারতবর্ষের ওই রাজ্যত কি হচ্ছে, সবাই একটা জানিবার পামো। সবাই শিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষা মান যখন হবো, সবার জ্ঞান হবে, বুদ্ধি হবে। আমার লাগছে বিভিন্ন দিক দিয়ে ঠকেবাদ হচ্ছে, সেগুলো আমরা জানিবার পামো। সেগুলো যাতে আমরা জানিবার না পাই, সেই জন্য আমার লোক যাতে অতি তাড়াতাড়ি শিক্ষিত হওয়ার না পায়, সেই জন্য আমরা কি বুদ্ধি করছে, তোমার লক্ষ্য প্রতিটা গ্রামে দেখবেন প্রাইমারি স্কুলে যে শিক্ষার মান, শিক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু খুবই দুর্বল সিলেবাস। আর তোমরা দেখবেন ইন্ডিয়া টেকনো, দিল্লি টেকনো বা বড় বড় যে প্রাইভেট স্কুলগুলো আছে, সেটা দেখবেন টোটাল ইংলিশ মিডিয়াম। কারণ বাংলাটা আমরা এমনি শিখেছি, মাতৃভাষা আমরা এমনি শিখেছি, আমার দরকার হচ্ছে ইংলিশের। এবার সেটা ইংলিশ যদি আমরা শিখিবার যাই, তো তাহলে কিন্তু আমার ইংলিশ মিডিয়াম লাগবে। সেই ব্যবস্থাটা কিন্তু আমার প্রাইমারি স্কুল নাই। এইবার আমার বাচ্চা কাচ্চাগুলো আমরা বাধ্য হয়ে কিন্তু প্রাইমারি স্কুলে পাঠাই। আমার কারণ উপায় নাই, কারণ আমার টাকা নাই, আমার পকেটে তো টাকা নাই, আমার কর্মসংস্থান যেহেতু নেই সেহেতু আমার টাকা নাই। তখন আমার বাচ্চাগুলো প্রাইমারি স্কুল পাঠাই। আর যেগুলা যে জনজাতির মানসি আজকে ডেভেলপ হওয়া যাচ্ছে, আমার পকেটে টাকা আছে, তো উমরা উমার বাচ্চাগুলো কি করে দিচ্ছে, বড় বড় স্কুল করে দিচ্ছে, এসটি জনসত ভর্তি করে দিচ্ছে, ডুয়ার্সত ভর্তি করে দিচ্ছে, দিল্লি টেকনোত ভর্তি করে দিচ্ছে। এই উমার বাচ্চাগুলার আমার বাচ্চার মধ্যে একটা শিক্ষার যে একটা মানে পার্থক্য, এটা কিন্তু দিন রাত্রি হয়ে যাচ্ছে। তখন এই বাচ্চাগুলো যখন একসাথে মাধ্যমিক পড়ে দিচ্ছে, একসাথে হাই সেকেন্ডারি পড়ে, একসাথে গ্র্যাজুয়েট করে দিচ্ছে, তখন আমার বাচ্চাগুলো কিন্তু রেজাল্টটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এইবার যখন চাকরির পরীক্ষা বসিবে, নিশ্চয়ই উমার বাচ্চাগুলো বেশি পাবে, কারণ আমার তো সিলেবাসটাই আমার খারাপ, আমার মাস্টারও পড়াইছে ওই রকম। তাহলে এই দিক দিয়ে কিন্তু আমরা অনেকটা মানে শিক্ষার দিক দিয়ে আমরা কিন্তু পাশে আছি। এবার যখনই আমার রেজাল্ট খারাপ, আহ, আমার পরীক্ষা দিলাম উমার বাচ্চা আমার বাচ্চা একসাথে, আমার রেজাল্ট খারাপ, আমার সবকিছু খারাপ, আমরা কেমন করে পাবো চাকরি? তারপরে দেখবেন কোটার যদি দেখি যাই, আমার এসসি কোটার যে চাকরি পাবো, 100টার মধ্যে যদি 60টা থাকে এসটি কোটা, তার মধ্যে তো 5টা উমরাই হয়ে আছে। আজকে সরকারও এসছি, পাল এসছি, মানে কত যে মানে সারা অব্দি এসছি এরা দেখে দিচ্ছি আমরা। তাহলে চাকরিটা কোথা থেকে পাবো? শিক্ষার দিক দিয়ে এই জন্য আমার লোক পাশে দিছে, যাতে আমরা আন্দোলনমুখী না হই, যাতে আমরা সবকিছু বিষয়গুলো আমরা জানিবার না পাই। আর একটা তোমার এক্সট্রা কয়ে দিন, যেটা তোমার স্বাস্থ্য বলুন, তারপরে তোমার কর্মসংস্থান বলুন, তারপরে তোমার শিক্ষার কথা বলুন, আর একটা তোমার কোন প্রাকৃতিক সম্পদ। তোমার একটা কোন প্রাকৃতিক সম্পদ আমার এটা থেকে এত ভাবে লুট হওয়া হচ্ছে। এই যে তোমার চিলাপাতা ফরেস্ট বন্যার সময় দেখছেন না, কত কাঠ ভাসিয়ে এসে দিচ্ছে। তো এই কাঠগুলো তো ভাসিয়ে আসি নাই এতদিন, শাল কাঠ, সেগুন কাঠ, যে কোনো কাঠ, এই যে কাঠগুলো যে আসে হচ্ছে ভাসিয়ে, এই কাঠগুলো জানেন কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাঠ প্রতি বছর বন্যাতে ভাঙে, প্রতি বছর
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ভাঙে, প্রতি বছর তোমার হুরকাতে ভাঙে। এই যে কোটি কোটি টাকার যে এই সম্পদ, এক একটা শাল গাছের দাম 5 লাখ, 7 লাখ, 10 লাখ করিয়া। তো এই যে কোটি কোটি টাকার যে এই যে সম্পদ গুলা, এগুলো কিন্তু অকশনে বিক্রি হয়। এই অকশনে বিক্রি হয়ে টাকাটা একদম ডাইরেক্ট কলকাতা ওটা কিনা জমা হয়, টাকাটা জমা দিয়ে তারপরে অকশনে মানুষ কাঠগুলা নেয়। তো গভর্নমেন্টের টাকাটা, গভর্নমেন্টের খাত কিন্তু ঠিকই টাকা জমা হওয়া হচ্ছে, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 50 কোটি, 100 কোটি জমা হওয়া হচ্ছে। কিন্তু সরকার যখন ওই টাকাটা আমার মানসির মানে তোমার খাতে যখন ব্যবহার করে, মানে ডেভেলপমেন্টের খাতে যখন ব্যবহার করে, তখন কিন্তু সমান ভাগ করিয়ে দেয়। যদি 100 টাকা হয়, তো সেই জায়গায় ধরো 50 টাকা উমারও দিয়ে দিল, আর আমার দিয়ে আস্তে 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 ওই 10 টাকা 5 টাকা দাসে পড়ি। ডেভেলপ তো উমারে ওঠে হবে এখন। এই যে চা বাগান গুলো দেখো, চা বাগান কিন্তু চা বাগান গুলো মহারাজার, চা বাগান গুলো আমরা মহারাজার রাজ্যের ছিল। এই চা বাগান গুলো কি করে হরপ করে নিয়ে গেল গভর্নমেন্ট। হরপ করে নেওয়ার পরে 5 বছর 10 বছরের জন্য কন্ট্রাক্ট হয়। কলকাতাত কন্ট্রাক্ট হবে যে যায়, এই মনে করো 5 কোটি টাকা দিবে, তাকে 5 বছরের জন্য দেবে, বা 2 বছরের জন্য দেওয়া যাবে, বা 10 বছরের জন্য দেওয়া যাবে। সেই টাকাটা ডাইরেক্ট গভর্নমেন্টের খাতায় জমা হয়। এটা আমার প্রাকৃতিক সম্পদ, আমার টাকার। সেই প্রাকৃতিক সম্পদ গুলো আজকে আমার কিন্তু প্রচুর লুট হচ্ছে। তারপরে ডেভেলপমেন্টের কাজে যখন খরচা হয়, বাজু এরকম করে খরচা হয়। এই যে নদী, তোমার নদী কেন্দ্রিক, আমার উত্তরবঙ্গ হচ্ছে নদী কেন্দ্রিক, লোয়ার আসাম হচ্ছে নদী কেন্দ্রিক। এই যে নদীর লক্ষ লক্ষ বালু পাথর ভরট উঠি হচ্ছে, একখান গাড়ি লোড হইলে 8,000, 10,000, 7,000, 5,000 করিয়া, 16 টাকা, 7,000, 5,000 করিয়া রয়্যালটি কাটে। তো প্রতিদিন যদি লোড হয়, কতগুলা নদী, জলঢাকা, তোরসা, সংকোচ, হ্যাঁ, বারোবিশিয়া, এই যে মানে এতগুলা নদী, এই এতগুলা নদীর প্রতিদিন হাজার হাজার মানে গাড়ি লোড হয়। আর এই হাজার হাজার গাড়ি থেকে প্রতিদিন মানে কোটি কোটি টাকা গভর্নমেন্টের খাতা ডাইরেক্ট জমা হওয়া হচ্ছে। সেই টাকাগুলা গভর্নমেন্ট গোটা রাজ্যের উন্নতির বা ডেভেলপমেন্ট খাতে খরচা করে। যখন খরচা করি যায়, নিশ্চয়ই ওটা রাজনৈতিক ভাবে আসে, রাজনৈতিক নেতার মাধ্যমে আসে। মনে করো উন্নয়ন দপ্তরত আসিল আমার, উন্নয়ন দপ্তরত আসিল প্রথমে মন্ত্রী, উয়াই এক ঘাবলা। কলকাতা থেকে আসিল, উয়াই এক ঘাবলা। কন্ট্রাক্টর দিয়ে আসবে, উয়াই এক ঘাবলা। এই ঘাবলা হইতে হইতে আমরা এটা থেকে তুলে 100 টাকা, আমরা পাই 5 টাকা 10 টাকা। যদি আমার এটা রাজ্য হয়, তাহলে এই ফরেস্ট ডিপার্টমেন্টের টাকা, এই নদী কেন্দ্রিক যে টাকা, তারপরে তোমার ইয়ের টাকাগুলা, সবগুলো চা বাগানের টাকা, সবগুলাই আমার ডাইরেক্ট মুখ্যমন্ত্রী যখন আমার আলাদা রাজ্যের ক্ষেত্রে আমার এটা থাকবে, তখন আমার এটা এখানে টাকাটা জমা হবে। তখন আমার এটা এখানে উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী হলে ডাইরেক্ট এটা থেকে ডেভেলপমেন্টের কাজ হবে। তাহলে লাভ হবে কি না হবে? ভিডিও অনেক বড় হওয়া হচ্ছে, আশা করো তোমার লাগ যথেষ্ট বুঝিবার চেষ্টা করলো। একটু মাথার সামান্য যদি বুদ্ধি থেকে, তাও তো বুঝবেন আমরা কেন দেশীয় সংগঠনটা আজকে পরিবার পথ হচ্ছি। এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, কলকাতা দিল্লির দলগুলো যদি থাকে, আমরা দীর্ঘদিন এই দিকগুলো দিয়ে আমরা শোষণ হইতেই থাকবো, শোষণ হইতেই থাকবো। আজকে এমন ভাবে শোষণ হয়ে গেছি, আমরা মা বোনের ইজ্জত অব্দি রাখিবার পাই নাই। মা বোন রাস্তা পড়ি থাকে, তা আমরা কিছু যে করিব, রাজনৈতিক ক্ষমতা নাই আমার, তো কি করবো? 2 দিন মোমবাতি নিয়ে যাই, তারপরে আর কিছু হয় না। যদি বিশেষ বড় আন্দোলন হয়, সরকার একটু ভাবনা চিন্তা করে, আস্তে আস্তে সব বসিয়ে দেয়। এমন একটা পরিস্থিতি আসে গেছি। এই জন্য আমার টাকার মানসিকগুলো না কান্দে, যে মানসিকগুলো বুঝে না যে আমার আজকে দেশীয় সংগঠন করা দরকার প্রচুর ভাবে, তোমার লাগ ঠ্যাং ধরি কান্দে যে দেশীয় সংগঠনটা করো। আমরা শোষণ হওয়া হচ্ছে, শাসন এর নামে আমাকে শোষণ করে দিচ্ছে। আমরা আজকে দুর্বল হয়ে গেছি, আমাকে সবকিছু দিয়ে আমাকে শেষ করে দিছে। এই জন্য দয়া করিয়া তোমার লাগতে মোর আবদার, যে দেশীয় সংগঠনটা করো। এলা কলকাতিয়া আর দিল্লির দল বাদ দাও। জয় শিবচন্ডী, দণ্ডবোধ।